নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের আস্তে আস্তে সম্ভবত টনক নড়ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই মুহূর্তে যারা দণ্ডমুণ্ডের কর্তা, তাদের বোধোদয় হওয়া শুরু হয়েছে। যদিও তাদের যে অনুগামীরা রয়েছেন, তাদের যে অন্ধ সমর্থকরা রয়েছেন, যে কট্টরপন্থী মৌলবাদীরা রয়েছেন, যারা এখনও বাংলাদেশের মাঠে ময়দানে, রাস্তাঘাটে, মফস্বলে, শহরে, গ্রামে, গ্রামান্তরে দাপিয়ে বেড়াচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন, উপাসনালয় ভাঙছেন, মানুষকে খুন করছেন, রক্তাক্ত করছেন, তারা এখনো পুরোপুরি বোধে সম্ভবত ফেরেননি। আর ওইরকম কট্টর মৌলবাদীরা পূর্ণ বোধে কখনো সারা জীবনে ফিরতে পারেন কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। কিন্তু তাদেরকে পুতুল নাচের মতো করে গোটা বাংলাদেশে নাচিয়ে বেড়াচ্ছিলেন যারা তাণ্ডব নৃত্য করছিলেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই নিয়ন্ত্রকরা এখন বোধহয় একটু নিজেদের ভুল বুঝতে পারছেন, তাই বন্ধুত্বের বার্তা আসছে। হ্যাঁ, ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করা হচ্ছে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই দরকার এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সেটাই চায়, এমন মন্তব্য উপদেষ্টাদের কাছ থেকে আসছে। শুধুমাত্র ভারত বিরোধী মন্তব্য নয়, ভারত বিরোধিতাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, ভারত বিদ্বেষকে এমন স্তরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যে বাংলাদেশে জাতীয় সঙ্গীত বদল করতে হবে, এই দাবি তুলে গোটা দেশে হইচই চলছিল, এখনো চলছে। একটা অংশ এখনো সেই হইচই করছেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান, এটা আমরা সবাই জানি এবং সেই গান আর জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যাবে না। কেন রাখা যাবে না? এই গান কেন অসার্থক জাতীয় সঙ্গীত হিসেবে? এইরকম অজস্র তত্ত্ব খাড়া করা হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং সোশ্যাল মিডিয়া জুড়ে, এবং সেই কাজ করতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করা হচ্ছিল, ভারতকে আক্রমণ করা হচ্ছিল। এবার বাংলাদেশের সরকারের উপদেষ্টা এসে স্পষ্ট বললেন যে জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা তারা ভাবছেন না। আর বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে বললেন যে তিনি নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে বৈঠক করতে চান। বোধোদয় হচ্ছে সম্ভবত, বোধহয় বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে তীব্র শত্রুতা বা বিদ্বেষের সম্পর্ক তৈরি করলে আখেরে ক্ষতিই বেশি। দেখাও বিশদে আমি আর সৃজিতা। যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত, এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? বাংলাদেশে মূলত দেখে মনে হচ্ছে যেন একটা বিপরীত ধর্মীয় অবস্থানে বর্তমানে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের একাংশের মানুষ এবং যারা সামাজিক মাধ্যমে ভীষণ রকমভাবে সক্রিয়। একটি করে মন্তব্য, একটি করে পোস্ট চলে আসছে এবং তার সপক্ষে আর বিপক্ষে নানা ধরনের কমেন্ট বাড়তেই থাকছে। সর্বত্র একটা ছবি ভীষণ রকম সাধারণ, সেটা হচ্ছে ভারত বিরোধিতার জিগির। এই জিগিরটা আমরা দেখেছিলাম যখন থেকে বাংলাদেশ অশান্ত হয়, মূলত যখন আন্দোলনটা একটা কোটা বিরোধিতার আন্দোলন থেকে হঠাৎ করে ঘুরে যায় এবং একটা অন্য আন্দোলন বা অন্য রকম কিছু বার্তা দিতে থাকে, ঠিক সেই সময় থেকে সেই ধারাবাহিকতা এখনো চলছে। সেটা বাংলাদেশে বন্যা হলেও ভারত দায়ী, বাংলাদেশে বন্যা না হলেও ভারত দায়ী, যে কোনো খারাপ কিছুতে ভারতই দায়ী। এখন যেটা সামনে আসছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সেটিকে আর জাতীয় সঙ্গীত রাখা যাবে না।
প্রশ্ন হচ্ছে কি কি বদলাবেন? জাতীয় সঙ্গীত বদলাবেন, জাতীয় পতাকা বদলাবেন, নাকি ভাষাটাই বদলে দেবেন, নাকি ব্যাকরণটাই বদলে দেবেন? কি কি ঠিক বদলাবেন সেটা তাদের ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে এতে হয়তো রবীন্দ্রনাথেরও বিশেষ কিছু যায় আসবে না। কিন্তু একদিকে যখন একাংশ এই কথা বলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ উল্টা সুরে গাইছে। সেখানকার ধর্ম বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, তার যিনি উপদেষ্টা, তিনি বলছেন এরকম কোনো বিতর্কে আমরা যেতে চাই না। মোহাম্মদ ইউনূস বলছেন ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার। হঠাৎ যেন একটা পাল্টি, হঠাৎ যেন একটা অন্যরকম বার্তা। কেন, কি প্রয়োজনীয়তা? চলুন একে একে দেখি। প্রথমে আমরা দেখে নেব যে বাংলাদেশে কিভাবে সোশ্যাল মিডিয়া উত্তাল করে তোলা হয়েছে গত কয়েক সপ্তাহে জাতীয় সঙ্গীত বদলছে। যেমনটা সৃজিতা বলছিল, বাংলাদেশ তাদের জাতীয় সঙ্গীত বদল করবে না রাখবে, যদি বদল করা হয় কোন গানকে জাতীয় সঙ্গীত করবে না করবে তা নিয়ে ভারতের কিছু যায় আসে না। কিন্তু শুধুমাত্র ভারত বিরোধিতার নামে যেভাবে জাতীয় সঙ্গীতের বদল চাওয়া হচ্ছে, আর যেভাবে জাতীয় সঙ্গীতের বদল চেয়ে আবার নতুন করে ভারত বিরোধিতাকে উচ্চকিত স্তরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেইটা সত্যিই উদ্বেগের। শান্তি এবং স্থিতিশীলতার নিরিখে একবার সেই পোস্টগুলোর দিকে নজর রাখবো। কি ধরনের পোস্ট দেখুন, পুরো জাতীয় সঙ্গীত 25 লাইনের কবিতাকে কেটে 10 লাইন করা হয়েছে। আর এই কবিতা আমাদের তৎকালীন পূর্ব বাংলার বিরুদ্ধে গিয়ে লেখা কবিতা, এই ধরনের লেখা হচ্ছে। আর যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর এই গান লিখেছিলেন বঙ্গভঙ্গের বিরোধিতা করে, সেহেতু বাংলাদেশে অনেকের এখন দাবি, বিভিন্ন ফেসবুক পোস্টে দেখুন সেগুলো উঠে আসছে, 1905 সালে ব্রিটিশ ভারতের শাসকগণ বাংলাকে ভেঙে 2 টুকরো করার উদ্যোগ নেয়, যা বঙ্গভঙ্গ রদ নামে পরিচিত। এবং সেই বঙ্গভঙ্গের বিরোধিতায় যেহেতু রবীন্দ্রনাথ এই গান লিখেছিলেন, সেহেতু রবীন্দ্রনাথ কখনোই আলাদা পূর্ববঙ্গ চাননি, সুতরাং এই গান পূর্ববঙ্গ বিরোধী গান, এমন সব তত্ত্ব বাংলাদেশে খাড়া করার চেষ্টা চলেছে। একের পর এক পোস্ট, আমরা শুধু সোশ্যাল মিডিয়া পোস্টগুলো আপনাদের দেখাচ্ছি, মন্তব্যও এসেছে। বাংলাদেশে যে জামায়াতে ইসলামী, তার প্রাক্তন আমির যিনি সেনাকর্তাও ছিলেন, তিনি আবার মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে, বাইক দিয়ে এসে বলেছেন যে বাংলাদেশের সঙ্গে এই গানের কোনো সম্পর্কই নেই, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই গানটা হতেই পারে না, সেসবও আমরা শোনাবো। তবে তার আগে দেখুন বাংলাদেশে এই যে প্রচার শুরু হয়েছিল, সেই প্রচারের বিরুদ্ধে কিভাবে হাজার হাজার মানুষ দেশের জাতীয় পতাকা হাতে মাঠে নেমে গিয়েছেন, এবং তারা রাস্তায় নেমে জাতীয় সঙ্গীত সমস্বরে গিয়ে জানান দিচ্ছেন জাতীয় সঙ্গীত এইটাই থাকবে, বদল হবে না। শুনে নিন সেই সমস্বরে গাওয়া জাতীয় সঙ্গীত। দেখছেন হাজার হাজার মানুষ কিভাবে পথে নেমে এসেছেন, এবং তারা সমস্বরে জাতীয় সঙ্গীত গেয়ে গোটা বাংলাদেশকে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানান দিচ্ছেন বাংলাদেশের মানুষ যে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন এইসব জাতীয় সঙ্গীত বদল, দেশের নাম বদল, পতাকা বদল, এসবের চেষ্টা ভুলেও করতে যাবেন না, তাহলে এইরকম গণপ্রতিরোধের মুখে পড়তে হতে পারে। সম্ভবত বাংলাদেশের সরকার সেই বার্তাটা বুঝে গিয়েছে, সেই জন্য বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা AFM খালিদ হোসেন আজই মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমের সামনে যে জাতীয় সঙ্গীত বদলের কথা ভাবছেই না সরকার। কি বলেছেন ধর্ম উপদেষ্টা শুনুন। দেশ ভারতের সম্পর্ক, আমরা তো এই বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বহাল রাখতে চাই। সুসম্পর্ক আমরা বহাল রাখতে চাই, স্বাধীন পররাষ্ট্রনীতি আছে, এবং ফ্রেন্ডশিপ টু অল, নান টু মেলিস, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা আমাদের নীতি হয়ে আসছে। অর্থাৎ এই ধরনের বিতর্কে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার প্রবেশ করবে না বা কোনো পদক্ষেপ নেবে না, এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন ধর্ম উপদেষ্টা। তবে শুধুমাত্র তিনিই নন, এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনিও কিছুটা এই ধরনের বার্তা দিচ্ছেন। না শুধুমাত্র একটা জাতীয় সঙ্গীতের পরিবর্তন হবে কি হবে না সেই বিষয়তে নয়, বরং
বরং লাগাতার যে ভারত বিরোধী জিগির একটা জিয়ে রাখা হয়েছিল একটা গোটা দেশে, তারই কিছুটা যেন উল্টো পথে হাঁটছেন মোহাম্মদ ইউনূস। কি বলছেন তিনি, চলুন আমরা এক নজরে দেখে নিই। মোদির কার্যত সাক্ষাৎ প্রার্থী ইউনূস কিভাবে চলতি মাসে রাষ্ট্রসংঘের সাধারণ সভার একটি অধিবেশন রয়েছে নিউ ইয়র্কে। কি বলছেন তিনি, মোদির সঙ্গে সেইখানে আলাদা করে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস। আর কি বলছেন, হ্যাঁ ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস যে এই যে একটা সার্ক বৈঠক হতে চলেছে সেখানে তিনি আলাদা করে মোদির সঙ্গে বসতে চান, এমনটাই জানাচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে অবশ্যই চেষ্টা করব প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার, আলাদা করে দেখা করার বার্তা, যে বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তার এই মন্তব্য, যদিও ভারতের তরফ থেকে এখন অবধি কি করা হবে বা এই বৈঠক হবে কিনা সেই বিষয়ে কোনো বার্তা পৌঁছায়নি ঈশানদেব। এখান থেকে কিন্তু অন্তত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের বর্তমানের যে পরিকল্পনা বা যে মনোভাব সেটা কিছুটা স্পষ্ট। দেখলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকার দিয়ে কি বলেছেন। সাধারণত বাংলাদেশের কাছ থেকে গত বেশ কিছু দশক ধরে এই ধরনের মন্তব্যই আমরা পেতে অভ্যস্ত, কারণ দুটো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সহাবস্থানই কাম্য। কিন্তু বাংলাদেশ থেকে শেখ হাসিনার সরকারকে উপড়ে ফেলার পরে বাংলাদেশের এই নতুন সরকারের দণ্ডমুণ্ডের কর্তাদের এবং তাদের অনুগামীদের সুর ভারতের বিরুদ্ধে এতটাই চড়েছিল যে এখন মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য একটু বিস্ময় তৈরি করছে। মনে হচ্ছে যে তারা সুর বদল করছেন। কেন বলছি তার কারণ এই সরকারের অন্যতম সমর্থক জামায়াতের প্রাক্তন আমির এবং গোলাম আজম, যিনি যুদ্ধাপরাধী ঘোষিত হয়েছিলেন, তার ছেলে, তিনি কি মন্তব্য করেছিলেন ভারত বিরোধিতা করতে গিয়ে এই জাতীয় সঙ্গীতের বিরোধিতায়, সেটা একবার শুনুন। কিন্তু এই জাতীয় সঙ্গীত যেটা আছে আমাদের, এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমরা পরিষ্কার করে বলেছি, এটা দুই বাংলা এক করার জন্য এই জাতীয় সঙ্গীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গ রদ আন্দোলনের সময়। গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করেন, কলকাতা গড়ের মাঠে। তো যেই সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত, এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? এটা 1971 সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রগতির হুকুমে এটা মেনে নিয়েছিল। এইটার পরিবর্তন হওয়া দরকার। শুনলেন এই আজমি সাহেবের বক্তব্য, শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না, তার সপক্ষে অবান্তর নানা যুক্তি তিনি সাজাচ্ছেন। বাংলাদেশে এই নিয়ে নানা রকমের ফেসবুক পোস্ট হয়েছে, একবার দেখব। জাতীয় সঙ্গীতের আবার কিসের ইতিহাস, জাতীয় সঙ্গীতের মধ্যে আবার কিসের শিরক, এইগুলো জাতীয় সঙ্গীতকে সমর্থন করে এবার লিখতে শুরু করলেন বাংলাদেশের মানুষ। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং সেখানে একটা ভালোবাসার ইমোট আইকন দিয়ে এই পোস্ট করা হয়েছে। বাংলাদেশের মানুষ প্রথমে বাংলাদেশে ভারত বিদ্বেষী অংশ যেসব ফেসবুক পোস্ট করছিলেন, যেসব কাণ্ড কারখানা ঘটাচ্ছিলেন, তার বিরুদ্ধে এরা সবাই এবার নেমে পড়লেন। বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ জাতীয় সঙ্গীত যে পাল্টানোর কথা বলেছে তাকেই পাল্টানো দরকার আগে। জনমত এইভাবে সোশ্যাল মিডিয়ায় পাল্টা হিসেবে উঠে আসতে শুরু করলো, এবং তারপরেই সম্ভবত আবার দেখুন, হায় রে বাঙালি আর কি পাল্টাবে তোমরা। মানে বাংলাদেশের মানুষই প্রশ্ন করছেন সৃজিতা, যে বাংলাদেশের এই নতুন সরকার বা তাদের অনুগামীরা আর কি পাল্টাতে চায়? এরপর কি দেশের নামটাও পাল্টে দেবে, জাতীয় পতাকাটাও পাল্টে দেবে? না, আসলে তাদের যে মনোভাব ধারাবাহিকভাবে প্রকাশ পাচ্ছে তাতে অন্তত এই বিষয়টা একটা সন্দেহের জায়গা থেকেই যায়। সেটা ওই বিরোধিতা থেকে শুরু করে সেভেন সিস্টার্সের দখল নেওয়া থেকে শুরু করে ফারাক্কা ব্যারেজ কেন দেওয়া হচ্ছে, জল ছেড়ে দেওয়া হচ্ছে, মানে নানা রকম অবান্তর যুক্তি বারবার দেখা গেছে এবং ভারত বিদ্বেষী মনোভাব দেখা গেছে। একাংশ মনে করছেন যে এরকম কট্টরপন্থীদের পথে নামিয়ে আসলে এই মাটি কতটা নরম হয়েছে সেইটাই হয়তো বুঝে নিতে চাইছিলেন কেউ, আর সেখানেই হঠাৎ করে পরিবর্তন। এই বিষয় নিয়ে বিনোদ ঘোষাল, লেখক, যিনি সংস্কৃতি জগতের মানুষ, নজরুল চর্চা বিশেষত করেন, এছাড়া অন্যান্য দিকে তার চর্চা রয়েছে, তিনি কি বলছেন শুনুন। এই বর্তমান যে অস্থির বাংলাদেশ, সেই অস্থিরতার সুযোগ নিচ্ছে মৌলবাদী কিছু। তারা চাইছে যে গোটা দেশটা যেন অন্ধকারের দিকে আরো ডুবে যায়,
তাদের এর মধ্যে ব্যক্তিগত স্বার্থ তো অবশ্যই জড়িত রয়েছে এবং তা অবশ্যই দেশের উন্নতির পক্ষে মোটেও অনুকূল নয়। রবীন্দ্রনাথের যে গান, হ্যাঁ, যে অপূর্ব গানটি যা বাংলাদেশকে মানে সমৃদ্ধ করে, বাংলাদেশের আত্মাকে চিনতে সাহায্য করে, এই মৌলবাদী চাইছেন না যে এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে থাক। বাংলা ভাষীদের কাছে তার যে স্থান, তাকে কলুষিত করে, তাকে মানে ভুলুণ্ঠিত করে কি তারা আনন্দ পাচ্ছেন আমি জানি না, কিন্তু তারা নিজেদের যে সম্মানহানি করছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং সুসংস্কৃত বাংলাদেশি যারা, তারা এখনও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের পক্ষেই রয়েছেন। এর সুস্থ চেতনা সম্পন্ন মানুষ নিজেদের স্বার্থে রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরে থাকবেন। বাংলাদেশে যারা জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে নানা রকম পোস্ট করছিলেন, মাঠে ময়দানে সভা করছিলেন বা জনমত গঠনের চেষ্টা করছিলেন, তারা জোর ধাক্কা খেয়ে গিয়েছেন। যেমন বিনোদ ঘোষাল বলছিলেন যে আসলে বেশ কিছু লোকজনকে মাঠে নামিয়ে বোঝার চেষ্টা হচ্ছিল যে ভারত বিরোধিতাটা কতটা তুঙ্গে উঠেছে বা কতটা তুঙ্গে ধরে রাখা গিয়েছে, কিন্তু জনসাধারণের মধ্যে থেকে যে বার্তা উঠে এসেছে সেটা বাংলাদেশের নতুন সরকার পড়তে পেরেছেন। কি ধরনের বার্তা উঠে এসেছে জাতীয় সঙ্গীত বিতর্কে, বাংলাদেশের প্রগতিশীল মানুষ কি বলছেন, সেগুলো একবার শুনে নিন। আমরা আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত এবং আমাদের যে সংবিধান, এই সংবিধানের কিছু জায়গাতে আরও নতুন করে ইনোভেশন হতে পারে, নতুন করে সংযোজন হতে পারে, নতুন করে কিছু কিছু জায়গায় আমরা সংযুক্তি করতে পারি, কিন্তু সেটিকে পরিবর্তন করার কথা যারা বলেন আমরা তাদেরকে ঘৃণা করি, তাদেরকে প্রত্যাখ্যান করি। আমরা অবশ্যই মনে করি যে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের সংবিধান এদেশের মানুষের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে, লড়াইয়ের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে অর্জিত। আমাদের জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা কারোর দানে পাওয়া নয়, আমাদের অর্জন, রক্তের বিনিময়ে অর্জন, শক্তির বিনিময়ে অর্জন। সেই অর্জনকে ধূলিসাৎ করতে দেয়া যাবে না। জাতীয় সঙ্গীতের সমর্থনে এইভাবে হাজার হাজার মানুষ নির্ভয়ে সমস্ত ভয় দূরে সরিয়ে রেখে রাস্তায় নেমে পড়বেন, সেটা বোধহয় বাংলাদেশে দাপিয়ে বেড়ানো এই অপশক্তি এতদিন বুঝতে পারেনি। এদের দেখে তাদের টনক নড়েছে এবং বাংলাদেশ সরকারের তরফ থেকে এবার মন্তব্য করা হচ্ছে যে তারা ভারতের সঙ্গেও বন্ধুত্ব চান। শুধু জাতীয় সঙ্গীত বিরোধিতা নয়, এতটা ভারত বিরোধিতা, এত উগ্র ভারত বিদ্বেষও যে বাংলাদেশের সাধারণ মানুষ পছন্দ করছেন না সেটাও তারা বুঝেছেন। তাই বাংলাদেশের ধর্ম উপদেষ্টা আজ কি বলেছেন সেটা আরও একবার শুনুন। আমরা তো এই বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বহাল রাখতে চাই। সুসম্পর্ক আমরা বহাল রাখতে চাই। স্বাধীন পররাষ্ট্রনীতি আছে এবং ফ্রেন্ডশিপ টু অল, নান টু মেলিস, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা আমাদের নীতি হয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে অবস্থান, তাতে অন্তত এইটুকুনি স্পষ্ট যে ভারতের প্রয়োজনীয়তা বাংলাদেশের কাছে কতটা সেটা হয়তো তারা বুঝতে পেরেছেন। অপরদিকে জানিয়ে রাখি যে ভারতের বিশেষ কোনো অসুবিধা হবে না যদি বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক যদি কোনোভাবে অবনতি ঘটে। এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী কি বলেছেন শুনুন একবার। আন্দোলনের পর মুহূর্তে যখন ইউনূস ক্ষমতায় এলেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, অনেকগুলো সিদ্ধান্ত তার উপর নির্ভর করছে। আমাদের উত্তর পূর্ব অঞ্চল নিয়ে নানা কথা এবং নদীর বাঁধ নিয়ে নানা কথা, যেখানে ভারতের কোনো কিছু করার ছিল না, সেই বিষয়গুলো হঠাৎ করে তুলে এনে ভারত বিরোধিতার সুর চড়িয়েছিল। আমরা অনেক কিছু সরবরাহ করি, সেখানে বাংলাদেশের যত জনসংখ্যা তাদের জন্য চাল, ডাল ইত্যাদি ভারত থেকে যায় এবং সেগুলো কিন্তু তারা আমদানি করেন এবং মানুষের খাওয়া দাওয়া, চাকরি, বর্ডারে বহু যাতায়াত হয় বিভিন্ন যানবাহনের। এই সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষ কিন্তু ভারতবর্ষের ওপর নির্ভরশীল। ভারত বিরোধিতা করে তাদের কোনো লাভ নেই। এছাড়া ভারতের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যদি ভারত বাণিজ্য সরাসরি না করে তাতে ভারতের কিছু আসে যায় না। যারা উপদেষ্টা আছেন, যারা
যে অন্তর্বর্তী সরকারের প্রধান আছেন তিনি বুঝতে পারছেন, তারা সকলেই বুঝতে পারছেন ভারত ছাড়া তাদের অবস্থান বা মৌলিক অবস্থান বা রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে চলাটা খুব একটা সহজ বিষয় নয়। ইমন কলিল লাহিড়ীর এই ব্যাখ্যার পর হয়তো আলাদা করে বলার দরকার পড়ে না যে মোহাম্মদ ইউনূসরা ঠিক কি বুঝতে পেরেছেন এবং এই বার্তা পাঠাচ্ছেন। তারপর তারা জাতীয় সঙ্গীত বদলাবেন না জাতীয় পতাকা বদলাবেন না গোটা ভাষাটাই বদলে দেবেন তাদের ব্যাপারের সাথে। একেবারেই তাই সৃজিতা, বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।